আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। এসএমসি প্লাস সহ ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের 5 কোম্পানির অনুমোদন নেই, মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ঢাকা সফরে সুশীল সমাজের সাথে বৈঠকে ডোনাল্ড লু নিজেদের প্রয়োজনে দাওয়াতে নয় বললেন কাদের। সোমালিয়া উপকূলে জলদস্যু মুক্তির 62 দিন পর দেশে এমপি আবদুল্লাহর 23 নাবিক, পরিবারে স্বস্তি। নোয়াখালীতে মৃতের বাড়িতে খাবারে মেশানো হয় চেতনানাশক, টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট। আবারও মৃদু তাপপ্রবাহের কবলে 7 জেলা, আগামী 2-3 দিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে ইলেকট্রোলাইট বা এনার্জি ড্রিঙ্কস, এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টার্বো। এই অভিযোগে 5 কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবির এই আদেশ দেন। বলেন, বিএসটিআই বা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়াই এসব ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল। মালিকদের আগামী 5 ও 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পরিষ্কার করতে হবে এগুলো ওষুধ নাকি ড্রিঙ্কস। ঢাকা দক্ষিণে নিরাপদ খাদ্য পরিদর্শক বিশুদ্ধ খাদ্য আদালতে এই মামলা করেন। পণ্যের গায়ে যেসব উপাদানের কথা বলা আছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলেও দাবি তার। বিভ্রান্তিকর তথ্য, এখানে বিজ্ঞানসম্মত এখানে যে তথ্যগুলো তারা পরিবেশন করেছে আমার এটা সন্দেহ হয়েছে এবং পরবর্তীতে আমি উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আনি এবং উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে মোকদ্দমা দায়ের করি। অত্র আদালত আমার অভিযোগগুলো আমলে নিয়েছেন। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দেন লু। বৈঠকে বাংলাদেশ ফিলিস্তিনি হত্যার নিন্দা জানিয়েছে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বৈঠক শেষে জলবায়ু কর্মী সোহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও তরুণদের উপকূলীয় এলাকা রক্ষায় আহ্বান জানিয়েছে লু। এর আগে দুপুরে 3 দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ড লু। এসেই বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় বৈঠকে বসেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিফ অফ স্টাফ ন্যাথালিয়ান হাফট, ব্যুরো অব ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারা আলরিচ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার ও শ্রমিক নেতা বাবুল আক্তার অংশ নেন। এদিকে রাতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু। ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও নন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ মাতামাতি করবে কেন? এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লু তার প্রয়োজনে এসেছেন, কেউ তাকে দাওয়াত করে আনেনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর 3 দিনের ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে এত মাতামাতির কিছু নেই। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামাতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের অবস্থান প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে
বেছে নিয়েছে, এটা নন ইস্যু। বিএনপির নেতাকর্মীদের বিচার করতে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য সরাসরি নাকচ করে দেন ওবায়দুল কাদের। এটা জ্বলন্ত মিথ্যা, নির্ভেজাল মিথ্যা, এমন কোনো চিন্তা আমরা করিনি। এছাড়া সড়ক মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণের উদ্যোগকে সঠিক বলে মন্তব্য করে এটি বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত স্বজনদের কাছে ফিরলেন সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা। বিকেলে নাবিকদের নিয়ে অন্য একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেখানে তাদের সংবর্ধনা দেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় তাদের সাথে ভার্চুয়ালি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেল 4টা চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফুল হাতে দাঁড়িয়ে স্বজনরা। টানা 2 মাস পর প্রিয়জনকে স্বাগত জানাতে প্রস্তুত তারা। সোমালিয়ান জলদস্যুদের কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছায় আগে জলদস্যুর কবলমুক্ত হওয়া জাহাজ এমভি জাহানমণি। যখন ফ্রি হয়েছে তখন একটু রিল্যাক্স হইতে পারছি। এখন তো অনেক খুশি, যে খুবই টেনশনে ছিল, মন টন খারাপ ছিল, যে এখন ভালো লাগতেছে। সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের ছেলে আমাদের কাছে ফিরে দিয়েছে, এটা খুব আনন্দ লাগতেছে। জাহাজ জেটিতে নোঙ্গরের সময় লাইন ধরে দাঁড়ান নাবিকরা। প্রায় 31 দিনের জিম্মি দশা। এরপর আরও 20 দিন আমিরাতের 2টি বন্দরে কাটানোর পর 12 দিনের যাত্রা শেষে দেশে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। সবসময় মনে হয়েছে বেঁচে ফিরবো, মনে একটা সাহস ছিল যে কি। অনেক খুশি আমি আজকে আপনাদের দেখতে পেরে, সবাই আসছে, অনেক খুশি, অনেক আনন্দিত। সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং নেভাল হেডকোয়ার্টারের চিফের প্রতি সবাই সার্বক্ষণিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা করেছেন। নাবিকদের স্বাগত জানান চট্টগ্রামের মেয়র, বন্দর চেয়ারম্যান সহ KSRM এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। জলদস্যুদের কবল থেকে জাহাজ মুক্ত করতে নানা বিষয় সামলাতে হয়েছে তাদের। পার্ট অফ ডুইং বিজনেস। আপনি একটা গাড়ি চলছে, আপনার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা ইটস পার্ট অফ লাইফ। এটা আপনাদের এটা মেনে নিয়ে আগাতে হবে। সো এটা একটা ঘটনা ঘটেছে, আমরা কোনো দিকে আমরা পিছিয়ে যাব না। আমরা ব্লু ইকোনমি এক্সপ্লোর করবই। বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনার শেষ নেই। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পথে রওনা হন নাবিকরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ড GCF এর অদক্ষতা এবং দুর্নীতির কারণে সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশ। কমেছে বরাদ্দ, এতে বাংলাদেশের ওপর ঋণের বোঝা বাড়ছে। এসব দেশকে অনুদানের চেয়ে ঋণ নিতে হচ্ছে বেশি। দুপুরে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। জলবায়ু ঝুঁকির কারণে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম। প্রতি বছর এখানে বাড়ছে আকস্মিক বন্যা, ভূমিধস, তাপপ্রবাহ, খরা। গবেষকেরা বলছেন জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল উন্নত দেশগুলোর 2 শতাব্দীর কার্বন নিঃসরণ। অথচ প্রতিশ্রুতি অনুযায়ী এই দেশগুলো ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ দিচ্ছে না। মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে TIB জানায়, এখন পর্যন্ত জলবায়ু তহবিল থেকে 45% অনুদান হিসেবে দেয়া হয়েছে। বাকি 55% মধ্যে ঋণ 41% এবং অন্যান্য খাতে 14% বরাদ্দ। আন্তর্জাতিক এই সংস্থা নিজেদের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে অনুদানের নামে ঋণ প্রদান করছে। সবুজ জলবায়ু তহবিলের মধ্য দিয়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে, সক্ষমতার ঘাটতির উল্লেখ করে, অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সো প্রতিষ্ঠানটি পারফরমেন্স হতাশাব্যঞ্জক, বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক। জলবায়ু ক্ষতি মোকাবেলায় 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রয়োজন $12,000 মিলিয়ন, অথচ পাওয়া গেছে মাত্র $1,189 মিলিয়ন। আর গেল বছর $40 কোটি ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, $800 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে IMF। অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে। অভিযোজনে তারা অর্থায়ন কম করছে, প্রশমনের দিকে তাদের প্রাধান্য দিচ্ছে বেশি, যার ফলে আমাদের যে ইমিডিয়েট নিডস সেটা আমরা পূরণ করার জন্য তাদের কাছ থেকে যে প্রাপ্য অর্থ সেটা থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ এই তহবিল থেকে এখন পর্যন্ত প্রায় $100 মিলিয়ন 3টি প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু খুব কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রকল্পগুলো পেতে হয় বলে জানায় TIB। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গ্যাস বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, ডলার সংকট, ঋণের উচ্চ সুদ হার আর শুল্কায়নের হয়রানিতে দেশে দিন দিন ব্যবসার খরচ বাড়ছে, যা থেকে উত্তরণে সরকারকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। ব্যবসা শুরুর নিবন্ধন করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। কারখানা চালুর জন্য পরিবেশ আর বাকি সব ছাড়পত্র পেতেও ঘুরতে হয় অনেক। কাঁচামাল আমদানিতেও মিলছে না প্রয়োজনীয় ডলার। বিদেশ থেকে পণ্য আমদানিতে বন্দরে পড়তে হয় শুল্কায়নের জটিলতায়। ব্যবসার প্রতি ধাপেই এমন ভোগান্তিতে পড়তে হয় উদ্যোক্তাদের, যা আরও একবার তুলে ধরা হয় এফবিসিসিআইয়ের আলোচনায়। আমরা প্রত্যেকেই অন্তত 15 থেকে 20টা করে সমস্যা বলতে পারবো। সেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয় কোনোটা আইনগত, কোনোটা প্রাতিষ্ঠানিক এবং কোনোটা প্রক্রিয়াগত। অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি, বিশেষ করে রেগুলেটরি বডিগুলো, প্রতিষ্ঠানিক ব্যবস্থাপনা, আইনের বাস্তবতা, পলিসি, বোর্ডের কার্যক্রমের জটিলতা। এফবিসিসিআই সভাপতি বলেন, বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয়। বলেন, একই দরজায় সেবা দেওয়ার পরিধি বাড়ানো গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রভাব বাড়বে। ভিডিওতে গেলে আমরা আমাদের ইয়েটা পেয়ে যাচ্ছি, ওএসএস থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে আমরা পাচ্ছি আমাদের লাইসেন্সটা, বাট অন্য জায়গায় আমরা কিন্তু আমাদের সময় এবং টাইম এবং কস্ট দুইটাই কিন্তু বেশি। সেমিনারে বাণিজ্য অসুবিধা দূর করার উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সব সংকট দূর করার চেষ্টা চলছে। প্রতিমন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়, আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুধু স্থানীয় বাজার নয়, রপ্তানির বিশ্ববাজারেও নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারের সহায়তা চাওয়া হয় অনুষ্ঠানে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে জনগণ বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা। পরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে এক প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ডোনাল্ড লুর সফর নিয়ে ভাবছে না বিএনপি। আর বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও গণতান্ত্রিক আন্দোলন সফল করতে বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। নির্বাচন কমিশন নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও বাস্তবে তাদের আইন প্রয়োগে প্রয়োজনীয় ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূর্ণ। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী নেতা জাপাতে যোগ দেন। এ সময় চূর্ণ আরও বলেন, আইনে লেখা রয়েছে নির্বাচনকালীন নির্বাচন সংশ্লিষ্ট সকলে কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই, তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে চায় না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে না রাখা এবং ফাঁসির আসামির জামিন শুনানি সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন জানান, আপিল বিভাগের চেম্বার জজের আদালতে বুধবার বিষয়টির শুনানি হবে। এর আগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে সোমবার একটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় হাইকোর্ট। ওই দিন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন এই বিষয়ে আপিলের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান।
মৃত্যুদণ্ডাদেশ যার থাকে আমাদের দেশে এখন পর্যন্ত এটা আমি শুনি নাই কোনো অ্যাপ্লিকেশন হয়েছে। কেউ যদি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়, আদেশ যদি আদালত দেয় তাকে, সেইটা যদি তাকে জামিন দেওয়া হয়, তো এদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাবে। সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মোট ৭১ জন এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন। তবে তাদেরকে বিমান ভাড়া বাবদ প্রায় ২ লাখ টাকা পরিশোধ করতে হবে। গত ৮ মে সরকারি খরচে হজ পালনকারীদের ৬৩ জনের তালিকা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। পরে ৯ মে আরও ৮ জনের তালিকা দেয় ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মচারী রয়েছেন। তালিকায় প্রবীণ রাজনৈতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আহসান খানের নামও রয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি আর্থিক সহায়তায় এবার মোট ৭১ জনকে হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা বিমানের ফ্লাইট পাওয়ার সাপেক্ষে আগামী ৬ জুন সৌদি আরব যাবেন। তারা সবাই দেশে ফিরবেন ১০ জুলাই। মনোনীত ব্যক্তিদের আশকোনা হজ অফিস থেকে খাবার খরচ বাবদ নগদ ৩৫,০০০ টাকা দেয়া হবে। দেশে প্রায় ৬,০০০ মানুষ উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত। কিশোর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। উইলসন রোগে আক্রান্ত কায়সার মিয়া ৩ বছর ধরে হবিগঞ্জ থেকে 2 মাস পর পর ঢাকায় এসে নিতে হয় চিকিৎসা। গত 4 বছরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রোগের চিকিৎসা নিয়েছেন 200 জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। ওষুধ খাইলে পরে চলাকালীন ভালো থাকে, ওষুধ বদ্ধ দিলে আবার সমস্যাটা বেড়ে যায়। লেখাপড়ার দিক দিয়ে ভালো ছিল, মেট্রিক পরীক্ষা দেবে ওই সময় ও শেষ দিয়ে আর কি অসুস্থ রয়েছে। আমি ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দেওয়া, আমি পরীক্ষা দিতে পারি না। এই ওর আসে তো খিচুনি উঠছে, মুখ দিয়ে লালা পড়ে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এই সমস্যা। আগে কেমন ছিল? আগে ভালো ছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু মেডিকেলে 50 জন রোগীর জিন বিশ্লেষণে 6 জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে। তবে এর প্রভাব এখনও জানা যায়নি। এই নতুন ধরনের যে মিউটেশন এই বাঙালি এথনিসিটির মধ্যে হলো, তাহলে কি এদের নতুন ধরনের কোনো উপসর্গ হবে কিনা? কারণ এই জিনই তো সব কিছু উপসর্গ তৈরি করে, আমাদের বৈশিষ্ট্য তৈরি করে জিন। রোগেরও যে এই ধরনের রোগেরও উপসর্গ যেগুলো, সেটাও প্রকাশ করা যায় জিন। চিকিৎসকেরা জানান, উইলসন একটি বংশগত রোগ। আক্রান্তদের বেশিরভাগের বয়স 30 বছরের মধ্যে। এর লক্ষণ হচ্ছে ঢোক গিলতে সমস্যা, হাত পা কাঁপা ও শক্ত হয়ে যাওয়া, ঘাড় মোচড়ানো সহ নানা শারীরিক সমস্যা। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। এবং যদি একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। উইলসন রোগের চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন। একজন রোগীর মাসে 2000 টাকার ওষুধ প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পর আবারও মৃদু তাপপ্রবাহের কবলে দেশের 7 জেলা। আগামী 2-3 দিনে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তবে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহ ও গরম অনুভূত হবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা। টানা দাবদাহ শেষে মিলেছিল বৃষ্টির দেখা। সে পর্ব শেষে আবারও বেড়েছে তাপমাত্রা, ফিরছে তাপপ্রবাহ। রাজধানীতেও দিনের তাপমাত্রা বেড়েছে 1 থেকে 2 ডিগ্রি। এতে আবারও অসহনীয় অবস্থায় পড়েছেন কর্মজীবীরা। 2-3 দিন তো ভালোই ছিল, কিন্তু আজকে খুব গরম লাগতেছে। আবার বাতাস থাকলে মানে মানুষ একটু রিল্যাক্স পাইতো, বাতাস নাই, এই জন্য মানে খুব কষ্ট হইতেছে। এরই মধ্যে পশ্চিমাঞ্চলে বইতে শুরু করেছে মৃদু তাপপ্রবাহ। এর আওতায় রয়েছে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলা। পশ্চিমাঞ্চলে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ প্রায় আরও 3 দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ একদম কমে যাবে। তবে এবার আর এপ্রিলের মতো তীব্র গরম পড়বে না, মিলবে সাময়িক বৃষ্টির দেখা। তাপপ্রবাহ যেটা চলছে সেটা যে একদম অতি তীব্র তাপপ্রবাহে পরিণত হবে আপাতত তার পর্যবেক্ষণ করা যাচ্ছে না। তবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এই স্পেলটা বড় জোর 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে।
আপাতত তাপপ্রবাহ বয়ে গেলেও রোববারের পর আবারও সারা দেশেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাহনীকে উড়িয়ে ট্রেবল জয়ের পথে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আকাশী নীলদের হারিয়েছে ৩-০ গোলে। ফাইনালে বসুন্ধরা প্রতিপক্ষ মোহামেডান। গোপালগঞ্জে ফেড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আবাহনী লড়াই জমাতে পারেনি। নিজের ছায়া হয়েছিলেন জামাল ভুঁইয়া, হৃদয়, পাপন সিংরা, ওয়াশিংটন, জোনাথন ও কর্নেলিয়াস। বসুন্ধরার রক্ষণে পরীক্ষা নিতে পারেনি। ম্যাচের ২১ মিনিটে অধিনায়ক রহমত মিয়ার ভুল পাসে প্রথম ধাক্কা আবাহনীর। রাকিবের ক্রস, দারুণ ফিনিশিংয়ে বসুন্ধরাকে এগিয়ে নেন অধিনায়ক রফসন রবিনিও। বিরতির আগে ব্যবধান ২-০ হতে পারত। অফসাইডে সে যাত্রায় রক্ষা আবাহনীর। দ্বিতীয়ার্ধ দাপট বসুন্ধরার। ৭১ মিনিটে রাকিবের ক্রসে দুরিয়েলটনের লক্ষ্যভেদ। ওখানেই ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। ম্যাচের শেষ দিকে আকাশী নীলদের হতাশা বাড়িয়েছে ইব্রাহিম। গোল দেখে মনে হয়েছে আগেই হার মেনে নিয়েছে আন্দ্রে ক্রুসিয়ানির দল। ডিফেন্সের ভুলে প্রথম গোল হয়েছে। বসুন্ধরা ভালো খেলেছে, ওরা সবগুলো সুযোগ কাজে লাগিয়েছে। আবাহনীকে ভালো করতে হলে দলে আরো ভালো মানের ফুটবলার নিতে হবে। ফুটবলাররা ভালো খেলেছে, এটি নিয়মিত অনুশীলনের ফসল। আরো একটি ম্যাচ বাকি। মোহামেডান শক্ত প্রতিপক্ষ। আমরাই সেরা, ফেড কাপের শিরোপা জিতে তার প্রমাণই দিতে চাই। ট্রফিন আরেকটি মৌসুম আবাহনীর। বিপরীতে ট্রেবলের কাছে বসুন্ধরা কিংস। ২১ মে মোহামেডানের বিপক্ষে ফেড কাপের ফাইনাল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক একীভূতকরণ সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর সাদিক আহমেদ। বলেন, এর ফলে বড় ব্যাংকের উপর চাপ সৃষ্টি হচ্ছে। বিকেলে রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। ডক্টর সাদিক বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে অর্থনৈতিক নীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন। সেমিনারে বক্তারা বলেন, রপ্তানিতে প্রণোদনা নীতি বাড়ানোর কোনো বিকল্প নেই। বাজেটের চাপ কমাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা ঠিক করতে হবে। এছাড়া অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সরকার বেশ কিছু উদ্যোগ নিলেও এর ফলাফল আশানুরূপ নয় বলে মন্তব্য করেন আলোচকরা। Why has the macroeconomic stabilization policies not yet taken roots? বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় 4 ধরনের উদ্বেগ রয়েছে। চলতি হিসাবে বড় ঘাটতি, রিজার্ভ কমে যাওয়া ও টাকার অবমূল্যায়ন বড় সমস্যা। এছাড়া দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি। এছাড়া দীর্ঘ সময় ধরে কর জিডিপি হারও বাড়ছে না। এ বিষয়ে সরকার থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে। মৃতের বাড়িতে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের লোকজন ও স্বজনদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতরাতে লক্ষ্মীপুরের কমলনগরে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় অচেতন হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। খাবারে চেতনানাশকের প্রভাবে মঙ্গলবার সকালে 250 শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন 7 জন। রোগীর স্বজনরা জানান, সোমবার লক্ষ্মীপুরের কমলনগরের চরবসু গ্রামে একজনের দাফনে যোগ দিতে গিয়ে ইসমাইল মিয়ার বাড়িতে ওঠেন নোয়াখালী সদরের আবু জাকেরের পরিবারের সদস্যরা। সেখানে অপরিচিত এক নারী মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে ওই বাড়িতে যায়। এরপর দুই পরিবারের সবাই খাবার খেয়ে একে একে অচেতন হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। কি খাবার ফান বাতার সাথে আমরা ওদেরকে সব অজ্ঞান করে সব লুটপাট করে নিয়ে গেছে আমার বাড়ি থেকে। তো সবাই লই গাড়িতে একজন করে সিএনজি গুলো ধরাই লই আইছি, ব্যাগ অজ্ঞান অবস্থা আছে। ভর্তি রোগীদের খাবারের সাথে চেতনানাশক মেশানো হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। আননোন পয়জনিংয়ে আক্রান্ত কিছু রোগী আমাদের এখানে এসেছে, তাদের সংখ্যা সম্ভবত 7। তো আসার পর তাদেরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা তাদেরকে চেক করি এবং তাদেরকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে ওয়ার্ডে ট্রান্সফার করি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরের দিকে এক মহিলা নাকি এসেছিল যে মোবাইল চার্জ দেওয়ার জন্য। সে তারপরে চলে যাওয়ার পর থেকেই তারা অসুস্থ হতে শুরু করে। বিষয়টি খতিয়ে দেখছি যে প্রকৃত ঘটনাটা কি, এবং অভিযোগের
প্রেক্ষিতে আমরা পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। এরই মাঝে রোগীদের অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের এসএসসিতে শতভাগ ফেল করা ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই জরাজীর্ণ, নেই পর্যাপ্ত ক্লাসরুম, পড়াশোনার তেমন পরিবেশও নেই। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানকে শোকজ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে ৫১টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে মাদ্রাসা রয়েছে ৪২টি। সিরাজগঞ্জের এলংজনি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই মাদ্রাসায় ২৫০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ১৯ জন। শ্রেণীকক্ষ মাত্র ৩টি। এবার ১২ জন পরীক্ষা দিলেও একজনও পাশ করেনি। স্থানীয়দের অভিযোগ, এগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই। পরীক্ষায় পাশ করে নাই, তাহলে তো লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খুবই লজ্জিত যে একটা ছাত্র পাশ করতে পারে নাই, এর জন্য আমরা লজ্জিত। কিন্তু আমরা না, এলাকার সবাই লজ্জিত। টাঙ্গাইলের সমজানি হাই স্কুলে শিক্ষার্থী আছে ৬০ জন, অথচ প্রতিষ্ঠানটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই, নেই পর্যাপ্ত ক্লাসরুম। এখান থেকে এবার ৩ জন এসএসসি দিলেও একজনও পাশ করেননি। শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পড়াশোনার পরিবেশ নেই। শিক্ষা গবেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেটি খতিয়ে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলো ফেল মানে কেউ পাশ করছে না, সেগুলোকে অ্যাসেস করে তাদের অতীত ইতিহাস থেকে সেটাকে চিন্তা করা যে এই প্রতিষ্ঠানগুলো আদৌ দরকার আছে কিনা। শিক্ষা বোর্ড বলছে, এসব প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। যাদের উত্তর সন্তোষজনক হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিনের মধ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এবং কমিটিদেরকে ডাকবো, ডেকে তাদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান না করতে পারি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল করব। এর মধ্যে এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যায় কিনা সেটিও ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু শিশু নয়, এখন বড়দের জন্য কাঠের বাইসাইকেল তৈরি হচ্ছে বাগেরহাটে। সঙ্গে আছে চিলড্রেন ব্যালেন্স বাইক। এছাড়া নারকেলের ছোবা দিয়ে বানানো হচ্ছে নানা বাহারি তৈজস ও শৌখিন পণ্য। এসব রপ্তানি হচ্ছে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে, আসছে বৈদেশিক মুদ্রা, হচ্ছে কর্মসংস্থানও। কাঠের বাইসাইকেল, হ্যান্ডেল, মাডগার্ড, সিটও প্লাস্টিকের নয়, কাঠের। তৈরি হচ্ছে বাগেরহাটের বেসিক শিল্পনগরীতে। ন্যাচারাল ফাইবার কারখানা তৈরি করছে ফ্রেম, চাকা, আবার হ্যান্ডেলও। এর মধ্যে আছে শিশুদের শারীরিক মানসিক ভারসাম্য ঠিক রাখতে তৈরি চিলড্রেন ব্যালেন্স বাইকও। চাকা থেকে শুরু করে পুরোটাই কাঠের। দিনে তৈরি হচ্ছে শতাধিক। পরিবেশ বান্ধব বলে রপ্তানি হচ্ছে গ্রিস, বেলজিয়াম সহ ইউরোপের নানা দেশে। কাঠের সাইকেলগুলি নিয়ে তারাই মুভ করে শহরের ভিতরে বা বাইরে, যে সাইকেলগুলি ট্রামে বা বাসে ফোল্ড করে নিতে পারে। তা কাঠের সাইকেলগুলিতে এই ব্যবস্থা আছে। আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার ক্রেতা তারা পরিবেশ বান্ধব পণ্য চায়। শুধু বাইসাইকেল নয়, এখানে তৈরি হচ্ছে নারকেলের ছোবড়ায় নানা বাহারি আসবাব, আছে পোষা প্রাণীর খেলনা, পাখির বাসাসহ নিত্য প্রয়োজনীয় আকর্ষণীয় সব পণ্য। আশেপাশের যারা থাকে, যারা বাইরে কাজ করবে না, মিল কারখানায় কাজ করে না, রাস্তাঘাটে কাজ করে না, গৃহবধূ অথবা ছাত্রী, এখানে সব মহিলা কাজ করে। আমেরিকা থেকে ইতালি, ফ্রান্সেও যাচ্ছে এসব। সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান, আসছে বৈদেশিক মুদ্রা। উদ্যোক্তারা বলছেন, লবণ পানিতে থেকে চিংড়ি পোনা সংগ্রহ করতে গিয়ে নানা রোগে ভুগছেন উপকূলের নারী। এ শিল্প তাদের জন্য তৈরি করছে অপার সম্ভাবনা। নারকেলের হার্ড সেল দিয়ে আপনার অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায়। আমার দেশে অ্যাক্টিভেটেড কার্বন পুরোটাই আমদানি হয়। নারকেলের পানি যেটা আমরা ফেলে দেই, খাই না, ম্যাচিউরড নারকেলের পানি, এটা দিয়ে ভিনেগার তৈরি করা যায়। লবণ পানি ওঠাটা যদি বন্ধ করে দেওয়া যায় কোনোভাবে, তাহলে আবার পূর্বে অবস্থা ফিরে আসবে। বাগেরহাটের পাশেই হয়েছে মংলার অর্থনৈতিক অঞ্চল। সেখানে পরিবেশ বান্ধব এই শিল্প বিকাশ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা।
ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা থাকলেও বাংলাদেশে খুব বেশি পরিচিতি নাই। স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্ন পরিবেশ বান্ধব এই সাইকেলটি একদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করবে এবং দেশের সমস্ত জায়গায় এই সাইকেলের ব্যাপক প্রচলন ঘটবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।